আমরা কিন্তু বাড়িতে পোর্টেবল এক্সরে ফেসিলিটিও শুধুমাত্র পরীক্ষা করলাম চলে এলাম, অ্যাডভাইস দিলাম চলে এলাম এরকম নয়। যদি বাড়ির লোকের রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, রোগীর বাড়ির লোকের বা কোনো বয়স্ক বাড়ির লোকের রিকোয়ারমেন্ট থাকে যে বাড়িতে ওষুধটা পৌঁছে দিতে হবে, সেটা আমরা বাড়িতেও। এটা পোর্টেবল ইন্ডিয়ার যেখানে 30 মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছায় না বাড়িতে, কিন্তু 30 মিনিটে পিৎজার ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে 1400 to 1500, বিকজ এটা আমাদের চিকিৎসক নিয়ন্ত্রিতই সংস্থা। ভাবতে পারেন প্রয়োজনে প্রিয়জন হিসেবে, প্রয়োজনের সময় তো সবসময় প্রিয়জনরা পাশে থাকে না, আমাদেরকে প্রয়োজনে প্রিয়জন হিসেবেও ভাবতে পারে। আজকে 1 জুলাই, অনেকেই ভুলে গেছে আজকে ডক্টরস ডে। কেন ডক্টরস ডে? কারণ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন আজকে। এবং আজকের যে পডকাস্টটা কোনো ডক্টরকে বিশেষ করে করা হয়নি, ওনার একটা নিজস্ব ওনার মানে হচ্ছে ডক্টর আশিক ইকবালের নিজস্ব একটা কোম্পানি বা আপনাদের জন্য 24x7 পরিষেবা দেওয়ার জন্য একটা সংস্থা। সেখানে কি কি আছে পুরো পডকাস্টে রয়েছে, দেখতে হবে। কেন দেখবেন? এটাও তো প্রথম প্রশ্ন হতেই পারে। কারণ আপনার বাড়িতে বসে আইসিইউ সেট আপ, বা আপনি বাড়িতে বসে আপনার যদি কোনো অঘটন না ঘটে, আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব, ঘরে বসে এক্স রে রিপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন, এরকম পরিষেবা ডক্টর আশিক ইকবাল দিচ্ছেন। আর একটা লাস্ট আমি বলে ডাইরেক্ট পডকাস্টে ঢুকবো, যেটা হচ্ছে এখনো পর্যন্ত অভয়া, তিনিও একজন ডাক্তার ছিলেন, তাই না? তো তার এখনো জাস্টিস আমরা পাইনি। তো তাকেও আমরা এই পডকাস্টটা ডেডিকেট করতে চাইছি, কিন্তু সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো আশিক ইকবালের একটা খুব সুন্দর পরিষেবা, যেখানে যে কোনো সময় ফোন করলে আপনি তাদেরকে পাবেন। বেশি দেরি করবো না, চলুন শোনা যাক ডক্টর আশিক ইকবালকে। কেমন আছেন স্যার? খুবই ভালো রয়েছি। আজকে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা যদি একটু বলেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি, বিশেষ করে হোম হেলথ কেয়ার বা এল্ডারলি কেয়ার। হোম হেলথ কেয়ার বলতে বাড়িতে বসেই হাসপাতালের মানের চিকিৎসা পরিষেবা যতখানি অ্যাভেলেবেল করানো যায় সেটা। আর এল্ডারলি কেয়ারটা শুধুমাত্র ইলনেস নিয়ে নয়। এল্ডারলি কেয়ার মানে হলো গিয়ে এল্ডার যে পপুলেশন, এল্ডারলি পপুলেশন ভারতবর্ষের বর্তমান সময়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারতবর্ষের জনসংখ্যা সব থেকে বেশি। জনসংখ্যা বেশি মানে এখানে বয়োবৃদ্ধ বয়স্ক লোকের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। তো আমরা এল্ডারলি কেয়ার বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই বয়স্ক মানুষগুলো বাড়িতে কিভাবে ভালো থাকতে পারবেন সেটা নিয়ে। তো অ্যাকচুয়ালি আমাদের এই ধারণাটা মাথায় এসছে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, যদি আমরা এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি যেখানে অনেক একা বয়স্ক রোগী থাকেন, আবার অনেক অনেক বাড়িতেই ধরুন ফ্যামিলি আছে, বয়স্ক মানুষ আছেন, কিন্তু তাদেরকে সবসময় মুভ করে ক্লিনিক অবধি বা হসপিটাল অবধি নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম একটা সমান্তরাল সিস্টেম ক্রিয়েট করতে পারি, হসপিটালের রিকোয়ারমেন্ট সবসময় আছে, থাকবে, ওটাকে কোনোদিন অ্যাভয়েড করা যায় না। এরকম একটা সিস্টেম যদি ক্রিয়েট করা যায় যে কোনো মানুষের হঠাৎ করে রিকোয়ারমেন্ট হলো, তার বাড়িতে হয়তো একজন ডাক্তারবাবু লাগবে, বাড়িতে গিয়ে দেখতে হবে, আমরা সঙ্গে সঙ্গে যেন একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে নিয়ে পৌঁছতে পারি তার বাড়ি। তিনি দেখলেন, তিনি চেক করলেন। হতে পারে এরকম যে মানুষটা, বয়স্ক মানুষটা হয়তো সেমি কনসিয়াস অবস্থায় আছে, মানে না অজ্ঞান হয়ে গেছেন না পুরোপুরি সচেতন রয়েছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল সুগারটা চেক করে সুগার হয়তো 65 বা 60 রয়েছে, মানুষটা জড়ানো অবস্থায় কথা বলছেন। তাহলে সঙ্গে সঙ্গে যদি আমরা একটা আইভি ক্যানুলা করে গ্লুকোজ ড্রিপ চালিয়ে দিতে পারি, চালিয়ে দিয়ে যদি দেখা যায় যে পেশেন্ট কনসিয়াস হয়ে গেল, তাহলে অ্যাটলিস্ট বাড়িতে বসে একটা ডায়াগনোসিস ক্লিয়ার হলো যে এটা সুগার ফলের জন্যই হয়েছিল ইনিশিয়াল ফেজে। এবার যদি দেখা যায় যে তারপরেও রেকারেন্টলি তিনি সেমি কনসিয়াস স্টেটে চলে যাচ্ছেন, অল্টার্ড সেন্সোরিয়ামে আছেন, ভুলভাল কথা বলছেন, তখন আমরা ফার্দার ডায়াগনোসিস এবং ফার্দার টেস্ট এগুলোর কথা ভাবতে পারি, ওই ডাক্তারবাবুর মতামত নিই। যদি দেখা যায় যে হ্যাঁ একান্তই খুব বড়সড় কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা হসপিটালাইজেশনের কথা ভাবতে পারি। তাহলে ইনিশিয়াল ফেজে কি হলো, আমরা সঙ্গে সঙ্গে যদি শুধুমাত্র এটা সুগার ফলের জন্যই হয়, তাহলে আমরা পেশেন্টকে রিকভার করতে পারলাম। পেশেন্টকে রিকভার করে আমরা ইনিশিয়াল যে স্টেবিলাইজেশন ট্রিটমেন্টটা দিতে পারলাম, দেওয়ার পরে দেখুন আমরা আরো একটু সময় পেলাম ভাবার জন্য। কৌশিক, তুমি যদি একটা জিনিস ভেবে দেখো, একটা অ্যাড
অনেক দিন আগে চলতো ইনক্রেডিবল ইন্ডিয়ার, যেখানে 30 মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছায় না বাড়িতে, কিন্তু 30 মিনিটে পিৎজা পৌঁছে যায়। একদমই, আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে 30 মিনিটে, এই যে আমি বলছি যে হোম হেলথ কেয়ার, এল্ডারলি কেয়ার, এখানে ধরুন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে রাস্তায়, অ্যাম্বুলেন্স স্বাভাবিক জ্যামে বা কোনো কারণে বা সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না বাড়ির লোক ফোন করে বিভিন্ন জায়গায়, সেখানে একজন ডাক্তারবাবু যদি একটা বাইক নিয়েও গিয়ে বাড়িতে পৌঁছে যেতে পারেন, পৌঁছে তিনি যদি তার ওপিনিয়নটা দিতে পারেন। আর আমাদের এটা শুধু একজন ডাক্তারবাবুকে নিয়ে কাজ নয়, আমাদের এটা একটা টিম বেসড কাজ। সেখানে ডাক্তারবাবু যেরকম রয়েছেন, সেখানে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট রয়েছেন, প্রশিক্ষিত সেবিকা বা নার্স রয়েছেন, তার সাথে মেন্টাল হেলথ কাউন্সিলর রয়েছেন, সব নিয়ে। আর এটা কি 24/7? একদম 24/7 আমাদের এই সার্ভিসটা দেওয়া হয়, কারণ ওই যে আমি বললাম এটা শুধু একজন ডাক্তারবাবুকে নিয়ে কাজ না, ঠিক আছে? তো সেহেতু প্রথম কথা তুমি বলবে স্যার হেলথ ক্রস কেন, তাহলে আমি হেলথ ক্রস কেন, অন্য ইয়েও তো হতে পারে। হেলথ ক্রস কেন, তার একটা বড় কারণ হচ্ছে কি এরকম যে এটা শুধুমাত্র একটা কর্পোরেট সেট আপ নয়, ঠিক আছে? এটা আমাদের চিকিৎসকদের দ্বারা নিয়ন্ত্রিতই একটা সংস্থা। কেন বলছি, ধরে নাও একটা কল এলো হেলথ ক্রসে, আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একটা কল এলো, যিনি কলটা রিসিভ করছেন তিনি জিজ্ঞেস করবেন কি দরকার। যদি তাকে মানে আমাদেরকে আমরা এইভাবেই ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যদি কোনো রকমের কোনো রেটস বা এই ধরনের কোনো ইনফরমেশন ছাড়া যে কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো কোয়ারি যদি থাকে, সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুকে যেন কলটা ট্রান্সফার করে দেওয়া হয়। দিস ইজ দ্য ফেসিলিটি, যে আপনি সঙ্গে সঙ্গে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের সাথে কথা বলতে পারছেন। আপনি ধরুন কল করলেন, বাড়িতে ইমার্জেন্সি হয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে যে কল ট্রান্সফার করা হলো, ডাক্তারবাবু শুনে নিলেন যে কি হয়েছে, কি অসুবিধা কি। যদি দেখা যায় যে আমাদের পৌঁছানোর আগেও আমরা কিছু করতে পারি ওভার দ্য ফোন অ্যাডভাইস দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা অ্যাডভাইস করব। ততক্ষণে আমরা পৌঁছেও গেলাম, আমাদের ডাক্তারবাবু পৌঁছে গেলেন তার টিম নিয়ে, পৌঁছে বাকি সেবা শুশ্রূষা যা করার, যা অ্যাডভাইস করার সেটা অ্যাডভাইস করলেন। আর একটা জিনিস স্যার, আমি দেখেছি যে রাজারহাট, নিউ টাউনে এরকম বাড়ি আছেন, এবং অনেক সময় অনেকে বলে থাকে যে ওখানে অনেক বয়স্ক মানুষরা থাকেন যাদের ছেলেমেয়েরা সেই সময় থাকে না, বিদেশে থাকে বা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, পুনে এরকম জায়গায় থাকে। সেখানে ধরুন আজকে এই যারা দেখছে, এবং নিচে যে নাম্বারটাও চলছে আপনাদের যে সংস্থা আছে হেলথ ক্রস, সেখানে ফোন করলো, তারা টাকা পয়সার যে ধারণটা, বা ধরুন আজকে আপনার একটা কোম্পানি আছে, এরকম তো অনেক কোম্পানি আছে, হ্যাঁ, আপনার থেকে ওই বয়স্ক মানুষ, মা বাবারা কি সুবিধা পেতে পারে একটু যদি বলেন। প্রথম কথা, বয়স্ক মানুষ বা মা বাবারা যেটা প্রথম সুবিধা পাবেন সেটা হচ্ছে গিয়ে ওই ফোন কল আসার সাথে সাথে যদি আপনার স্বাস্থ্য রিলেটেড কোয়ারি ডিরেক্টলি থাকে, আপনি ডিরেক্টলি ডক্টর বাবুর সাথে কথা বলতে পারছেন, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের সাথে কথা বলতে পারছেন, নিয়ে আপনার অ্যাডভাইস নিতে পারছেন। যদি ধরুন আপনি রেটস এর দিকেও যান, কারণ সবসময় মানি ম্যাটার্স, এটা ফ্যাক্ট একদম, ঠিক আছে? রেটের দিকেও যদি আমরা যাই, আমি কৌশিক তোমাকে একটা কথা বলছি যে এই মুহূর্তে ধরো তোমার যদি একজন ডাক্তারবাবু লাগে, ঠিক আছে, তুমি কল করলে, তোমার বাড়ি 2 কিলোমিটারের মধ্যেই হয়তো, ঠিক আছে, তুমি মিনিমাম তোমার চার্জেস থাকবে অ্যাপ্রক্সিমেট আমার আইডিয়া অনুযায়ী 2000 থেকে 2200। আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে 1400 to 1500, বিকজ এটা আমাদের চিকিৎসক নিয়ন্ত্রিতই সংস্থা, আমাকে আলাদা করে কাউকে কিছু দিতে হচ্ছে না, আমাদের সাথেই ডাক্তারবাবুরা রয়েছে। এটা কিন্তু অনেক কম বলছেন আপনি, মানে 1400 থেকে 1500, ঠিকই তো বলছি, মানে এটাই মানে আমরা রেটসটাকে ওই একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়েতেই রেখেছি, মিডল ক্লাস হোক বা আপার ক্লাস, ঠিক আছে, মিনিমাম যদি ওনারা এটা পে করেন, মানে একটা ডাক্তারবাবু তো একটা মিনিমাম রেমিউনারেশন দিতে হয়, একদম, আর যাওয়া আসার তো একটা ব্যাপার, যাওয়া আসারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। সবকিছু দেখো, একটা কোম্পানি যখন তার কোনো প্রোডাক্ট লঞ্চ করে, আমি যদি এটাকে একটা প্রোডাক্ট হিসেবে ধরি, একটা প্রোডাক্ট লঞ্চ করে, তার ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মার্কেটিং কস্ট, তার সেলিং প্রাইস, তারপরে গিয়ে ডিসাইড এটা। তো সেই জায়গা থেকে একজন ডাক্তারবাবু যাবেন, তার ট্রাভেল কস্ট, ঠিক আছে, তার রেমিউনারেশন, সবকিছু নিয়ে আমরা এই কস্টিংটাকে আমরা একটা মিনিমালাইজ জায়গাতে রাখতে চেয়েছি, যেখানে সবাই এটাকে এফোর্ড করতে পারে। তার থেকেও বড় কথা, আপনারা যদি যারা শুনছে তারা এটাও যে
24/7 এই পরিষেবাটা কিন্তু এরকমই আছে দাম। 24 ঘন্টা এরকম না যে অনেকে আছে যেমনি রাতের বেলা সার্ভিস দিচ্ছি বলে আপনাকে 500 টাকা বেশি। দেখুন এবার এবার বৃষ্টির সময় আমি আমি সার্ভিস একটা দিচ্ছি। কথা বলছি, ধরুন ডাক্তারবাবু তো কেউ একজন নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এখন অনেক দাদু দিদা হয় না, মায়া পড়ে গেল, এসেছিল বাড়িতে দেখতে, এরকমও আছে তো অনেকে, ঠিক আছে, বাড়িতে বসিয়ে ভালো করে জল মিষ্টি খাবার দাবার খাইয়ে তারপরে ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্টকে পাঠান। এখন তাদের মনে হলো ঠিক আছে ওই ডাক্তারবাবুকে না, ডাক্তারবাবু কোনোদিনই ওরকম ইয়ে রাখবেন, ওই যে ছেলেটা নিয়ে গেছে ঠিক আছে, তাকে ওনার মনে হলো উনি 100 টাকা এক্সট্রা দিলেন, যাও বাবা তোমরা মিষ্টি খেও, সেটা তো আলাদা ভালোবাসা, ঠিক আছে, এবং আমরা এই ভালোবাসাটা পেয়েও থাকি, আমি একদম ফ্যাক্ট বলছি তোমাকে। আমি অ্যাটলিস্ট যতগুলো বাড়িতে এরকম অ্যাটেন্ড করেছি, পিপলস আর সো হাম্বল, ঠিক আছে, কারণ তারা ওই রিকোয়ারমেন্টটা বোঝেন, তারা একজন ডাক্তারবাবুর রেসপেক্টটা বোঝেন, ঠিক আছে, তাদের যে কষ্টটা সেটা যে লাঘব হবে, মানে এত শীঘ্রই একজন ডাক্তারবাবু চলে আসবেন, ঠিক আছে, এসে তিনি তার মতো অ্যাডভাইস করবেন, ঠিক আছে, কারণ একটা এমার্জেন্সি যখন ক্রিয়েট হয় না তখন আমরা খুব পাজলড থাকি, আমরা বুঝে উঠতে পারি না যে কি করব, কি করতে হবে। যেমন আমি বলছি আজকে দুপুরবেলায় আমি একজন পেশেন্টকে দেখলাম, ঠিক আছে, তো আমার সব অ্যাডভাইস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভদ্রমহিলা বলছেন ডাক্তারবাবু আপনি একটা ইঞ্জেকশন বলেছিলেন, ইঞ্জেকশনটা লিখে দিলে আমি দিয়ে দিতে পারি। আমি বললাম কীভাবে? ডাক্তারবাবু আমি একজন নার্স। আমি বললাম তাহলে সেটা আপনি আগে বলেননি কেন? ঠিক আছে, তাহলে তো আমার আপনাকে বোঝাতেও সুবিধা হয়। ডাক্তারবাবু আসলে আমার হাজব্যান্ডের তো জ্বর এতটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, শ্বাসকষ্ট লাগছে, আমি খুব পাজলড হয়ে গেছিলাম, আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি, আপনি এত সুন্দরভাবে সবকিছু বললেন, বুঝিয়ে দিলেন, আমি একটু ধাতস্থ হতে পেরেছি, স্বাভাবিক হতে পেরেছি। তো এরকম হয়, উনি তো একজন ট্রেন্ড পার্সন, তারপরেও যদি ওরকম হয়, নন মেডিকেল পার্সন যিনি আনট্রেন্ড, তো তিনি যদি একটা ইমার্জেন্সি দেখেন, ঠিক আছে, কিন্তু আরো পাজলড হবেন, এটা অস্বাভাবিক না। আর স্যার এরকম হয়, আমরা দেখেছি কিছু কিছু ডাক্তার বাবুরা এরকম কিছু, কেউ সবাই তো আর খারাপ না, তারা কিছু ওষুধ লেখে যে ওষুধগুলো সহজে আমরা অ্যাভেলেবেল হয় না, এবং আমাদের এরকম আমার কয়েকটা বন্ধু যারা মেডিকেল কলেজের থেকে ধরুন যারা স্কিনের কোনো ব্যাপার হলো বা ধরুন জ্বরের কোনো ব্যাপার বা সাধারণ যে কোনো গাইনোকোলজিস্ট হিসাবে কোনো ওষুধ লিখে দিল, বলে দিল এখান থেকেই কিনতে হবে এবং সেই ওষুধগুলো ওখানেই পাওয়া যায়, সেটা আমার ধরুন কেউ 5 কিলোমিটার দূরে, কেউ 10 কিলোমিটার দূরে গিয়ে আমাকে নিতে হয়। তো এই প্রবলেমটাও কি আপনারা সলভ করেন? মানে এটা ইন্ডিভিজুয়ালি তো সেই ডাক্তারবাবুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তিনি কি লিখছেন বা তিনি কি লিখবেন, কারণ কারোর প্র্যাকটিসকে তো আমি ড্রিভেন করতে পারি না, ঠিক আছে। না স্যার, আপনাকে আমি জিনিসটা আমি বলতে চাইছি, ধরুন আপনি একজন ডাক্তার, আপনি একটা মানুষকে জ্বরের এমন একটা ওষুধ দিলেন যে ওষুধের দোকানটা আপনার বাড়ির সামনে, কিন্তু সে এসছে আপনার কাছে 10 কিলোমিটার দূর থেকে, কারণ আমি চাই এই ডাক্তারবাবুটাই আমাকে একমাত্র ঠিক করতে পারবেন, ডক্টর আশিক স্যারই ঠিক করতে পারবে আমাকে, সেই আশা নিয়ে তিনি এসেছেন। তিনি যখন বাড়ি ফিরলেন তখন জানতে পারছেন এই এলাকায় সেই যে ডক্টরের ওষুধটাই পাচ্ছি না। এখন অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি বলি আপনি সেম কম্পোজিশন, ঠিক আছে, মানে সেম কম্পোজিশন আপনি অন্য ব্র্যান্ডের ওষুধও নিতে পারেন, ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা আপনার সাথে যুক্ত আছেন হেলথ ক্রসে, তারা যখন বাড়িতে আসে তখন প্রেসক্রাইব করছে কোনো ওষুধ, এটা যখন আমরা এইবার বললাম প্রেসক্রিপশন প্যাটার্ন নিয়ে যদি আপনি বলেন, ঠিক আছে, সেটা আমরা যেহেতু আমরা নিজেদের একটা চিকিৎসকদের মধ্যেকারই এটা একটা তৈরি হওয়া সংস্থা আমাদের মধ্যে থেকে, তো আমরা সবসময় চেষ্টা করি যে এরকম মেডিকেশন আমরা লিখবো যেটা সর্বত্র অ্যাভেলেবেল থাকবে, আনটিল এন্ড আনলেস যেরকম খুবই হয়তো একটা জিনিস দরকার যেটা হয়তো এই চত্বরে অ্যাভেলেবেল না, এই চত্বরে পাওয়া যায় না, এরকম দেখুন অনেক গুরুত্বপূর্ণ বা দামি ওষুধ এরকম হয় যেটা সবসময় আপনি যে পেশেন্ট বা যে রোগী বা যার বাড়িতে আমরা যাচ্ছি তার বাড়ির সামনের দোকানে পাওয়া যাবে এরকম হয় না। সেক্ষেত্রে আরেকটা ফেসিলিটি যেটা আছে, আমরা কিন্তু ওই হোম ডেলিভারির ব্যবস্থাটাও দিই, ঠিক আছে, ওষুধেরই, হ্যাঁ, ওষুধের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, ইনক্লুডিং শুধুমাত্র পরীক্ষা করলাম চলে এলাম, অ্যাডভাইস লিখলাম চলে এলাম এরকম নয়, যদি বাড়ির লোকের রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, রোগীর বাড়ির লোকের বা কোনো বয়স্ক বাড়ির লোকের রিকোয়ারমেন্ট থাকে যে বাড়িতে ওষুধটা পৌঁছে দিতে হবে, সেটা আমরা বাড়িতেও। এটা খুব ভালো লাগলো, কারণ আমি এরকম অনেকে ফেস করেছি যারা এই জিনিসটা নিয়ে বোঝে না। আর একটা জিনিস স্যার, আপনি কথা বলতে বলতেই বললেন যে অন্য কম্পোনেন্ট যদি বা অন্য কেমিক্যাল যেটা অন্য কম্পোজিশন মানে সেম কম্পোজিশন অন্য ব্র্যান্ড,
অন্য ব্র্যান্ড যেটা হয়, এটা নিয়ে খুব একটু মানুষের মধ্যে খুব ইয়ে থাকে। কারণ আমার বাবারও একসময় ওষুধের দোকান ছিল, এবং তারা এসে বলতো, আর বাবা বলতো যে এটা আপনি নিতে পারেন, এটা খেতে পারেন, যদি আপনি না চান তাহলে আপনি অন্য দোকান দিয়ে নিতে পারেন। এই বিষয়টা নিয়ে একটু বলবেন আমাকে, মানে আমি অ্যাজ এ জানতে চাই। কারণ যারা শুনছে তারা হতে পারে, আপনি বললেন যে অন্য ব্র্যান্ডের নিতে, তারা দোনো-মোনোতে পড়ে গেল, সেই জিনিসটা মনোমনোতে কি? পড়ে গেল বলতে গেলে দেখুন, দুটো জিনিস। এখন একটা শব্দবন্ধ খুব চলে, দেখবেন যে জেনেরিক এবং ব্র্যান্ডেড মেডিসিনের ক্ষেত্রে, জেনেরিক এবং ব্র্যান্ডেড মেডিকেশনস। জেনেরিক মেডিকেশনস মানে এক কথায় যদি বলতে হয় যে সেটা ইন জেনারেল তার মার্কেটিং করা হয় না, ঠিক আছে, বা প্রমোশনস করা হয় না, সেটা একটা কম্পোজিশন এবং তার একটা নাম দিয়ে মার্কেটিং, মানে তাকে বাজারে অ্যাভেলেবেল করার জন্য তার একটা নাম দিয়ে সেটা বিক্রি করা হয়। ব্র্যান্ডেড মেডিকেশনস যেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ প্রমোট করে, ঠিক আছে, সেটাও হয়তো সেম মানে একই কম্পোজিশন নেম, ঠিক আছে, কিন্তু তার আলাদা ব্র্যান্ড নেম দিয়ে তারা সেটাকে মার্কেটিং করছে। এবার এখানে দুটো গুণগত পার্থক্য হতে পারে দুটো ওষুধের মধ্যে। এক, সেই ওষুধটা বানানোর টেকনোলজিস আলাদা হতে পারে, ঠিক আছে। যদি বানানোর টেকনোলজিস আলাদা হয়, যেমন ধরুন আপনি র পাউডার ফরমেশনে একটা ওষুধ দিচ্ছেন, আপনি ক্যাপসুলস যদি দেখেন, ক্যাপসুলসের মধ্যে দু রকমের ফর্মে ওষুধটা থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে পাউডার ফরমেশনে থাকতে পারে, অথবা গ্র্যানিউলস ফরমেশনে থাকতে পারে। তো কোনো কোম্পানি সেটাকে গ্র্যানিউলস ফরমেশনে দিচ্ছে, তাহলে অবভিয়াসলি তার ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি হবে। তার ম্যানুফ্যাকচারিং কস্ট যদি বেশি হয়, সেটা সেলিং কস্টও বেশি হবে, ঠিক আছে, যদি আপনি দামের দিক থেকে ভাবেন, ঠিক আছে। এবার ধরুন জেনেরিকের ক্ষেত্রে, জেনেরিক সেটাকে সেম মানে কম্পোজিশনের নামটা সেমই, ঠিক আছে, তো ক্যাপসুলটাকে পাউডার ফর্মে দিচ্ছে, পাউডার ফর্মে দিলে তার দাম কম হবে। এবার এর ভেতরে কিছু মার্কেটিং পলিসিস অ্যান্ড অল এগুলো থাকে, ঠিক আছে, তার জন্য তার দামের ফারাকও হয়। কিন্তু মোরলেস যদি দুটোর তৈরির প্রক্রিয়াগত দিক থেকে একই থাকে, তাহলে তাদের গুণগত মান একই রকম হবে, গুণগত মানে খুব একটা ডিফারেন্স হবে না। কিন্তু এই যে আমি বলছি গুণগত মান, ঠিক আছে, কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এটা আমার আপনার পক্ষে করা সম্ভব না। ওকে, ঠিক আছে, আপনি যতক্ষণ মানে যদি আমাকে আপনাকে গুণগত মানের পরীক্ষার একটা উদাহরণ দিয়ে বলতে হয়, ধরে নিন কৌশিক, আপনি যে জামাটা পরে আছেন, এই জামাটা যতক্ষণ আপনি পরছেন ততক্ষণ তো আপনি বুঝতে পারবেন না এটা কতটা সফট, কতটা আপনাকে কমফর্ট দিচ্ছে। একদমই ঠিক আছে, আপনি জামাটা যতক্ষণ দেখছেন বাইরে থেকে, শুধুমাত্র দেখে তো আপনি বলতে পারেন না এটা ভালো না, কাপড়টা টেক্সচারটা ভালো না, ঠিক আছে, যে বানিয়েছে ভালো বানায়নি, ঠিক আছে। জামাকে তাও নয় আপনার ডিজাইন দেখে আপনি জামা পছন্দ হলো না ছেড়ে দিলেন, ঠিক আছে, গুণগত মানের দিকটা তো আলাদাই। কিন্তু ক্যাপসুল বা ওষুধ তো শুধু দেখতে ভালো না দেখতে খারাপ সেটা দেখে তো যায় না, ঠিক আছে। ফলে যদি আপনি একদিক থেকে বলেন সেম কম্পোজিশন যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ওষুধ নেওয়া যেতেই পারে। কিন্তু কোয়ালিটি অ্যাসেসমেন্ট বা গুণগত মান কিরকম হবে সেটা কারো কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষেই বলা সম্ভব নয়। এক্ষেত্রে রেগুলেটরি বডিজগুলোকে আরো স্ট্রিক্ট হতে হবে। রেগুলেটরি বডিজ যারা রয়েছেন, ঠিক আছে, তারা যদি রেগুলার কোয়ালিটি অ্যাসেসমেন্ট করেন বিভিন্ন ওষুধের, তাহলে সেক্ষেত্রে এই গুণগত মান নেমে যাওয়া, ঠিক আছে, বা জাল ওষুধ তৈরি হওয়া, এগুলোর মানে যত ফ্রিকোয়েন্সি সেটা অনেকখানি কমে আসবে। ঠিক। স্যার একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এই রাজ্যে বা এই রাজ্যে বলুন আমাদের দেশে একটা প্রবলেম আছে, যেটা অ্যাম্বুলেন্স টাইমে আসে না। এবং অনেক সময় আমি দেখেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি ফোন করেছি অ্যাম্বুলেন্সকে, অ্যাম্বুলেন্স টাইমে আসেনি, এবং তারা এমন একটা জিনিস চার্জ করছে সেটা দেওয়ার মতো সবার সামর্থ্য থাকে না, ঠিক আছে। স্যার আপনারা কি এই জিনিসটা নিয়েও কোনো সলভের কথা ভাবেন, বা আপনারাও কি এই জিনিসটা প্রোভাইড করেন? 24/7 অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিই হেলথ ক্রস হোম হেলথ কেয়ারের তরফ থেকে। আমাদের মিনিমাল যে অ্যাম্বুলেন্স চার্জ যদি আপনি বলেন, সেটা হচ্ছে গিয়ে 400 to 500 রুপিস। মানে ধরুন আপনার বাড়ির 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, আপনি যাবেন, সেটা 400 to 500 এরকম একটা চার্জেস আমাদের থাকে, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স সেটা 500ই হয়। এর উপরে যদি ডিস্টেন্স বাড়ে তাহলে সেক্ষেত্রে চার্জেস
যত কিলোমিটার বা যা হিসেবে যে হিসেবে বাড়বে সেই হিসেবে বাড়ে। এটা খুব দরকারি, কারণ স্যার আমি দেখেছি মানুষ ফোনের পর ফোন করে যাচ্ছে অ্যাম্বুলেন্স, এবং এটা কিন্তু রাত্রেবেলা 2টোর সময় ডাকলেও যা, 4টের সময় ডাকলে ভোরবেলা, তখন ভোরবেলা 4টে বা দুপুর 2টোর সময় ডাকলেও তাই। খুব সুন্দর। আর স্যার এটা তো হতেই পারবে না যে কারোর এমআরআই করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, তাকে তো বাড়িতে নিয়ে আসা তো সম্ভব এটা তো না। পসিবল না, বিকজ Possible দ্যাট একদমই মেশিন না। ইজ নট পোর্টেবল যে আপনি সেটাকে একদমই। বাড়িতে, এবং সবথেকে বড় কথা মেশিন কস্টিং, ঠিক আছে, কস্টিং। সেটা তো ওটার সম্ভব পরিষেবাও না। কি আপনারা দেন? ধরুন কারোর সিটি স্ক্যান খুব দরকার, যদি কারোর সিটি স্ক্যান বা এমআরআই দরকার হয়, অবভিয়াসলি সেটা মার্কেট সেলিং প্রাইস বা মার্কেটে যে রেটস প্রোভাইড হয়, ঠিক আছে, আমরা চেষ্টা করি আমাদের পেশেন্টদেরকে তার থেকে কম রেট এটা দেওয়ার, ঠিক আছে। এটা চেষ্টা শুধু না, আমরা করি, ঠিক আছে, ইনক্লুডিং যদি পেশেন্টকে বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে সিটি স্ক্যান সেন্টারে বা এমআরআই সেন্টারে নিয়ে গিয়ে এমআরআই করিয়ে নিয়ে এসে আবার বাড়িতে ড্রপ করতে হয়, আমরা সেটাও করি। ইনক্লুডিং আমাদের একজন কেয়ার গিভার পেশেন্টের সাথে থাকবেন, পেশেন্টের বাড়ির লোককে হেল্প করবেন, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করি। বাহ, মানে একটা মানুষের, একটা পার্সন বা একটা বাবা মার ছোট্ট কোনো কিছু হলে পুরো জিনিসটা করে আপনারা তাদেরকে বাড়ি এবং সুস্থ সবলভাবে পাঠাবেন। একদম, মানে ধরে নিন আপনার বাড়িতে একটা ফুল আইসিইউ সেটআপ লাগবে, ক্রিটিক্যাল কেয়ার সেটআপ, আমরা সেটাও করি। আবার আপনি হয়তো একটা মানে টিটেনাস ইনজেকশন নেবেন বা প্যান্টোপ্রাজল ইনজেকশন নেবেন, আমরা সেটাও করি, প্রোভাইড করি। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা মানে পরিষেবাটা আপনারা দিচ্ছেন। কৌশিক, আমি তোমাকে যখন আমরা বলছিলাম যে আমরা কত দূর অব্দি বাড়িতে পরিষেবা প্রোভাইড করতে পারি বা দিতে পারি, সেটা বলার সময় একটা জিনিস আমি অমিট করে গেছি। আমরা কিন্তু বাড়িতে পোর্টেবল এক্সরে ফেসিলিটিও প্রোভাইড করে থাকি। বাড়িতে মানে ধরুন বাড়িতে এক্সরে হয়, ঠিক আছে, করা যায়, সম্ভব, এবং সেটাও সীমিত অর্থের বিনিময়ে। কিরকম একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, অনেক বাড়িতে বয়স্ক মানুষজন থাকেন, বাথরুমে গেছেন, স্লিপ করে পড়ে গেছেন, ঠিক আছে, এবার আপনি হাত পা নাড়াচাড়া করতে পারছেন না, ঠিক আছে, আপনি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবেন। মানে আমাদের ফ্রেমওয়ার্কটা কিরকম চলে আমি বলছি যে কিভাবে আমরা পরিষেবাটা প্রোভাইড করি। আমাদের ফোন নাম্বারে ফোন এলো, বাড়িতে পড়ে গেছেন, কি করা যেতে পারে। আমরা একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে নিয়ে গেলাম, আমাদের টিম নিয়ে গেল, উনি দেখলেন, দেখে ধরে নিলাম কোমরের এখানে ভেঙে গেছেন, আমাদের সব থেকে শরীরের লম্বা যে হাড়টি থাকে ফিমার ভেঙেছে, ডাক্তারবাবু সাসপেক্ট করছেন, ওই অংশের ডাক্তারবাবু এক্সরে লিখলেন, এক্সরে লিখে ডাক্তারবাবু অ্যাডভাইস করে চলে এলেন। উইদিন 30 minutes to 1 hour আমাদের টিম এক্সরে ফেসিলিটি নিয়ে পৌঁছে যাবে ওনার বাড়িতে, ইনক্লুডিং ডাক্তারবাবু যদি কোনো ইনজেকশনস পত্র লিখে থাকেন ব্যথাটাকে ইমিডিয়েটলি কমানোর জন্য, সেটাও ওই 30 minutes-এর মধ্যেই পৌঁছবে। এক্সরে হয়ে গেল, এক্সরে প্লেট রিপোর্ট আসতে একটু সময় লাগে, ঠিক আছে, কারণ রেডিওলজিস্ট কনফার্ম করেন রিপোর্টটা। প্লেট দেখে আমরা মোটামুটি বলে দিতে পারি ভেঙেছে কি ভাঙেনি। যদি দেখা যায় যে ভেঙে গেছে, ঠিক আছে, দেন সেক্ষেত্রে উনি যদি মনে করেন যে উনি পেশেন্টকে শিফট করতে পারছেন না, উনি অর্থোপেডিক্স কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে আমাদের এমএস অর্থোপেডিক্স কনসালটেন্ট অর্থোপেডিক্স রয়েছেন, আমরা ওনার সাথে অনলাইন কনসালটেশন প্রোভাইড করাই ভায়া দ্যাট ডক্টর যিনি ওই পেশেন্টকে অ্যাটেন্ড করেছেন। মানে অনলাইন কনসালটেশন ওই ডাক্তারবাবুও থাকবেন, উনি যা ফাইন্ডিংস পেয়েছেন, কারণ অর্থোপেডিশিয়ান তো ডিরেক্টলি দেখতে পাচ্ছেন না, ওনার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। যে ডাক্তারবাবু দেখেছেন ওনাকে, উনিও কনফারেন্সে থাকবেন, পেশেন্টের বাড়ির লোক, রোগীর বাড়ির লোক অর্থোপেডিক্সের ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, উনি ওনার তরফে লেমেন্স ল্যাঙ্গুয়েজে যতখানি বোঝাতে পারলেন বোঝালেন। এবার ডাক্তারবাবু যা ক্রিটিক্যাল ফাইন্ডিংস পেয়েছেন সেটা অর্থোপেডিক্স ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করলেন, এবার অর্থোপেডিশিয়ান ওনাকে অ্যাডভাইস করবেন, ফার্দার অ্যাডভাইস যে এটা অপারেশন লাগবে কি অপারেশন লাগবে না, অপারেশন হলে তার প্রোডাক্টিভিটি কতখানি, তার প্রগনোসিস কীরকম হবে, বাকিটা এবার রোগীর বাড়ির লোকের কোর্টে বল যে উনি এখন অপারেশনের দিকে যাবেন না কনজারভেটিভ ম্যানেজমেন্টের দিকে যাবেন। যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট হয় তাহলে ওষুধপত্র কি চলবে বা ট্র্যাকশন দিলে ঠিক হবে কিনা, ঠিক আছে, সেগুলো আমরা তখন সেই মতো বাড়ির লোকের সাথে কথা বলে আমরা প্রোভাইড করলাম। আর যদি অপারেশন করতে হয় তাহলে তো ডাক্তারবাবু বলে দেবেন যে সবই মানে একেবারে ঘরে বসেই হয়ে যাবে, একদম ঘরে বসে এত দূর অবধি আপনার যা যা সমস্যা সলভ হয়ে গেল। এই কোম্পানিটা কি খালি 10 জনের নাকি সবার এখানে কলকাতা শহর বা বেঙ্গলের প্রত্যেকটা মানুষের? আপনি যদি মনে করেন যে
কোম্পানি ফর্ম করতে গেলে তার ওনারশিপে তো লিমিটেড একটা নাম থাকে, ঠিক আছে। তবে হ্যাঁ, আমরা হতে চাই মানে কলকাতা, তার পার্শ্ববর্তী অঞ্চল এবং একসময় হয়তো গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে যেতে, এবং তাদের জন্য যতখানি পরিষেবা আমাদের পক্ষে প্রোভাইড করা সম্ভব আমরা ততখানি পরিষেবা তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। যারা আজকে এই পডকাস্ট দেখছেন তারা আমাদেরকে তাদের এক বাড়ির আত্মীয় হিসেবেই ভাবতে পারেন, বা ভাবতে পারেন প্রয়োজনে প্রিয়জন হিসেবে। প্রয়োজনের সময় তো সবসময় প্রিয়জনরা পাশে থাকে না, আমাদেরকে প্রয়োজনে প্রিয়জন হিসেবেও ভাবতে পারে। থ্যাংক ইউ স্যার। তো স্যার আমরা এবার একটু জার্নিতে ঢুকবো, যেটা হঠাৎ করে আপনার মাথায় এটা কি কি ভাবলেন এদের জন্য, মানে হঠাৎ করে হঠাৎ করে বলতে গেলে অ্যাকচুয়ালি কোভিড এবং কোভিডের পরবর্তী সময়ে আমরা এটা দেখেছি, ঠিক আছে। মানে কোভিড ইটস মানে ইটসেলফ একটা হচ্ছে গিয়ে মানে ডিজার্টেনিং মেমোরি অবভিয়াসলি, ঠিক আছে। আমরা অনেক রোগীকে বাঁচাতে পেরেছি, অনেককে বাঁচাতে পারিনি। সেখানে 34 বছর বয়সের ডাক্তারবাবু মারা গেছেন, আবার 80 বছর বয়সের কোনো এক বৃদ্ধ বেঁচেও গেছেন চিকিৎসার মাধ্যমে। তো ডিউরিং কোভিড এবং বা তার আগের থেকেও আমি ইন্ডিভিজুয়ালি, আমরা কয়েকজন ডাক্তারবাবু আমরা হোম ভিজিট অ্যাটেন্ড করতাম। একটু সেই সময় আমাদের কাছে এত ইনফ্রাস্ট্রাকচার এগুলো অ্যাভেলেবেল ছিল না, আমরা হোম ভিজিটগুলো অ্যাটেন্ড করতাম। কিন্তু অ্যাটেন্ড করার পরে ধরুন ফেসিলিটিসগুলো আমরা প্রোভাইড করতে পারতাম না। ডাক্তারবাবু দেখে নিলেন, দেখে নেওয়ার পরে কি করতে হবে, সঙ্গে সঙ্গে যে রক্ত পরীক্ষার ব্যবস্থাটা করতে হবে, সঙ্গে সঙ্গে এক্স রে ব্যবস্থাটা করতে হবে, এটা যদি একটা কোঅর্ডিনেটেড নেটওয়ার্কে না চলে তাহলে সেক্ষেত্রে এই ফেসিলিটিটা প্রোভাইড করতে বা সেই ফেসিলিটিটা মানুষের পেতে অনেক সময় লাগে। এটা যেরকম একটা ফ্যাক্টর যে মিনিমাল টাইমের মধ্যে ম্যাক্সিমাম ফেসিলিটি আমরা যাতে প্রোভাইড করতে পারি, যাতে তার সেই মুহূর্তে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার আমরা একটা রেমেডি খুঁজে দিতে পারি, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর দ্যাট ইজ বিং এ ইমোশনাল স্টোরি। ডিউরিং কোভিড মানে আমরা বহু বাড়ি বাড়ি গিয়ে পেশেন্টকে দেখে চিকিৎসা করেছি, বিকজ অ্যাট দ্যাট মোমেন্ট হাসপাতালগুলোতেও বেডও অপ্রতুল ছিল সব জায়গায়। তো অনেকেও এদিক ওদিক হন্যে হয়ে বেডের খোঁজে ঘুরেও ভর্তি হতে পারেনি। তো এরকম একটা ফ্যামিলিতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছিল যে ফ্যামিলিতে 2 মেয়ে, মা বাবা। তো প্রথমে আমি যাই হচ্ছে গিয়ে বাবার জন্য, মানে হাজব্যান্ড যিনি ছিলেন তার জন্য। তো ওনাকে দেখে ওনার ওয়াইফ ডেকেছিলেন, দেখে চিকিৎসা শুরু করা হয়। উনি একদম ধীরে ধীরে রেসপন্ড করা শুরু করেন। তার 2 দিন বাদ থেকে ওনার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েন। ওনার ওয়াইফ অসুস্থ হওয়ার পরেও আমরা তারও চিকিৎসা শুরু করি। তার চিকিৎসা শুরু করার পরে দেন সেই সময় সত্যি কথা বলতে যে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারগুলো এতখানি অ্যাভেলেবেল ছিল না অ্যাট দ্যাট মোমেন্ট। আর যেহেতু কোভিড, এমনিতেও অক্সিজেন সব কিছুর একটা ঘাটতি ফেস চলছে। তো আমরা, আর তখন আমি শুধুমাত্র একজন ডাক্তারবাবু, ঠিক আছে। আমার কাছে এত ফেসিলিটিস, এত ম্যান পাওয়ার, এত ইনস্ট্রুমেন্টেশন এগুলো কিছুই নেই। আমি যাই, গিয়ে দেখে আমি অ্যাডভাইস করতে পারি যে এটা করতে হবে, ওটা করতে হবে। বাকি করা না করাটা তখন ওনারা কাদেরকে দিয়ে করাবেন তাদের উপরে ডিপেন্ড করে। তো ওনার হাজব্যান্ডকে দেখার 2 দিন পরে ওয়াইফও অসুস্থ হয়ে পড়ে। ওয়াইফেরও আমরা চিকিৎসা শুরু করি, বাট ওনার সিচুয়েশন আরও ডিটোরিয়েট করতে শুরু করে ওয়াইফের। তো ওনার 2 মেয়ে মাকে নিয়ে তখন বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করেছেন, ফোনে খোঁজ নিচ্ছেন, তো বেড অ্যাভেলেবেল ছিল না। বেড না পাওয়ার ফলে বাড়িতেই অক্সিজেন নেবুলাইজেশন অবধি চলছিল। এরপরে ওনার যেটা দরকার ছিল, ওনার নন ইনভেসিভ ভেন্টিলেশন দরকার ছিল, সিপ্যাপ, পরবর্তী সময় বাইপ্যাপ দরকার ছিল, বাট সেটা অ্যাভেলেবেল করানো যায়নি। আর ওই যে বললাম, তখন আমার কাছে এই ইনফ্রাস্ট্রাকচার বা এগুলো
ম্যান পাওয়ার এগুলো কিছু ছিল না, তখন আমি জাস্ট সিঙ্গেল একজন ডাক্তার, ঠিক আছে। আনফর্চুনেটলি উই লস্ট হার at that house in front of her daughter and her husband. ওনার আমার এখনো মনে আছে, ঠিক আছে, ওনার শেষ দিনে তখনও আমাকে ডেকেছেন, যখনই ডাকতেন মানে আই ওয়াজ কমিটেড যে আমাকে যেতে হবে, ঠিক আছে। তো তখনও গেলাম না, একদম শ্বাস ফুলছে। তো বাড়ির বেডগুলো অ্যাকচুয়ালি যেরকম হয় তোমার, তো মানে প্রপ আপ করা যায় না, বেডকে উঁচু করা যায় না, হসপিটাল বেডগুলো যেটা হয়। তো বললাম একটু প্রপ আপ করুন, ঠিক আছে। তো ওনারা বালিশ দিয়ে কিছুটা উঁচু করার চেষ্টা করলেন, তাতে হচ্ছে না। তো অ্যাট দ্যাট টাইম আমি আমার হাতটাই পেছনে দিয়ে ওনার মানে ব্যাক সাপোর্ট দিয়ে ওনাকে তুললাম, তুলে ওইভাবেই নেবুলাইজেশন প্লাস অক্সিজেন, এই অক্সিজেন চলছিল, ইঞ্জেকশন ইমার্জেন্সি আরও কিছু দেওয়া হলো, বাট she was gasping and she expired in my shoulder actually. So this was very disheartening and I was trying my best, ঠিক আছে, যতখানি আমি একা করতে পারতাম ওখানে আমার বাড়ির লোকের সহযোগিতা নিয়ে। তো সেই দিন আমার মাথায় মনে হলো যে আজকে যদি আমার একটা টিম থাকতো, ইফ উই আর আ টিম অফ ডক্টরস, এরকম যদি হতো, আমাদের কাছে যদি মেশিনারিজ ইকুইপমেন্টস অ্যাভেলেবেল থাকতো, তাহলে আর তো আজকে আমরা পেশেন্টকে বাঁচাতে পারতাম। ফর্চুনেটলি ওনার হাজব্যান্ডকে আমরা সুস্থ করে ফেলি। ওনার ওয়াইফ পরে এফেক্টেড হন, ওনার হাজব্যান্ড আগে। ওনার হাজব্যান্ডের সিচুয়েশন আরও খারাপ ছিল, ঠিক আছে, আর স্যাচুরেশন ওয়াজ ফলিং টিল 60-65% SpO2 ওয়াজ শোয়িং দ্যাট। তো ওনার হাজব্যান্ডকে আমরা সুস্থ করে ফেলি, বাট উই লস্ট হার। তো তারপরে আমার মনে হয় যে আমার টিম থাকলে বা একটা গোটা সার্ভিস প্রোভাইডার টিম, ডক্টরস টিম, ইনস্ট্রুমেন্ট এগুলো থাকলে বোধহয় আমরা আরও বেশি সংখ্যক মানুষকে, যাদের হয়তো সবসময় হসপিটালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্যও থাকে না বা সুযোগ থাকে না, তাদেরকে আমরা হয়তো বাড়িতে সুস্থ করে তুলতে পারি। সেই দিন থেকেই চিন্তাভাবনা শুরু। আফটার দ্যাট 2022 এর শেষের দিকে বাকি যে দুজন ডাক্তারবাবুর কথা বললাম, ডক্টর সৌরভ চ্যাটার্জি, ডক্টর ইনায়াত কবির, এনারাও আমার সাথে অ্যাটাচড হন। We make a team and thereafter we started Health Cross, and till now we have provided service to more than hundreds of families, and they are being very satisfied. আমাদেরকে নিয়ে খুব স্যাটিসফাইড যে হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ফোন এলো সঙ্গে সঙ্গে ধরতে পারলো না, আফটার 5 মিনিটস দেখো, যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না, যে বসে আছে তার কোনোদিন ভুল হতে পারে না, যে কাজটা করছে তারই ভুল হতে পারে। আমরা মাকে বলি হচ্ছে গিয়ে যে রান্নায় নুন হয়নি, মা রান্নাটা করেছে বলেই আমরা বলছি রান্নায় নুন হয়নি, রান্না না করলে কি করে তুমি বলবে রান্নায় নুন হয়নি। তো এগুলোর পরেও তো আমরা যে শতাধিক মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটা একটা অ্যাচিভমেন্ট মনে হয়, ঠিক আছে। ইটস জাস্ট নট অনলি আ বিজনেস, যে শুধুমাত্রই বিজনেস এরকম কিছু না, অবভিয়াসলি বিজনেস, বিকজ আমি আরও কিছু মানুষের কর্মসংস্থানের জোগাড় করছি এটার মধ্যে দিয়ে, ঠিক আছে। যে সমস্ত ল্যাব টেক্সরা বেরোচ্ছে পাস আউট হয়ে, যে সমস্ত ক্রিটিক্যাল কেয়ার টেক্সরা বেরোচ্ছে, টেকনোলজিস্টরা বেরোচ্ছে পাস আউট হয়ে, তো তাদের একটা অল্টারনেটিভ কর্মসংস্থান এটা থেকে এরকম হচ্ছে। তার সাথে সাথে সিস্টার এবং ডক্টরসদের ক্ষেত্রেও কিছু কিছু, তো সেটার জন্য একটা নিজের ভালো লাগা থেকেই এটা তৈরি করা, একদম মানে খুব কোর ভালো লাগা থেকেই তৈরি করা। আর তার সাথে রেটস, অবভিয়াসলি রেটসের ব্যাপারটা তো আমি তোমাকে বললামই, ঠিক আছে। মানে তুমি যদি এখন এই মুহূর্তে ফোন করে একজন ডাক্তার দরকার বলো, মিনিমাম কস্ট ইট উইল বি 2000 or 2200। এক্সরে যদি তুমি বলো মিনিমাম 2000 or 2200 এরকম। ইসিজি যদি তুমি বলো ইট ইজ মিনিমাম 500। তো সব মিলিয়ে তোমার 22-22-44 500, 4900। আমাদের ক্ষেত্রে সেটা 1500, 3000, 300 ফর ইসিজি, 3300। সেটাও আমরা নেগোশিয়েশনে
মানুষের থাকে, রিকোয়ারমেন্ট on the table অনুযায়ী একটা থাকে। অন দ্য টেবিল একটা থাকে, বিকজ অনেকে পারেন না দিতে, আমরা বুঝতেও পারি যে হয়তো উনি এতটা দিতে পারবেন না, তো সেই জায়গায় আমরা একটা যেটাতে মানে আমরাও অ্যাডজাস্ট করে নিতে পারি ডাক্তারবাবুকে বুঝিয়ে বা টেকনোলজিস্টকে বুঝিয়ে, তো সেটাও একটা অ্যাডজাস্টমেন্টের Manageable জায়গায় এটা আমরা একটা। থাকি। হ্যাঁ, ম্যানেজ করা যায়। ম্যানেজেবল। স্যার আমরা একেবারেই শেষের দিকে আছি স্যার, আর কিছু কি আপনার মনে হয় যে পুরোটা যদি এত তো কথা বললাম আমরা, তো কিছু কি বাকি আছে? মানে ইন শর্ট যদি সামারাইজ করতে হয় যে আমরা কাদেরকে পরিষেবা দিয়ে থাকি, মানে যে কোনো এমার্জেন্সি পেশেন্ট, ইনক্লুডিং বাড়িতে থাকা প্রবীণ নাগরিক যারা হয়তো একা থাকেন, পোস্ট সার্জারি পেশেন্ট যাদের নার্সিং কেয়ার দরকার আছে, পোস্ট স্ট্রোক পেশেন্ট বা প্যারালাইজড পেশেন্ট, এবং তার সাথে অবভিয়াসলি আমার বারবার আমি প্রথমেও শুরুতে বলেছিলাম এল্ডারলি পপুলেশনের ওয়েলনেস, ঠিক আছে, তারা কিভাবে ভালো থাকবেন। মানে একজন বয়স্ক মানুষ যিনি একা থাকেন, তাকে যদি আমি সপ্তাহে 2 দিন গিয়ে তার ভাইটালস চেক করি, পালস, বিপি, স্যাচুরেশন, সুগার, র্যান্ডম সুগার কীরকম থাকছে, তার যদি আমি রেগুলার খোঁজ নিতে পারি, সপ্তাহে 2-3 বার করে খোঁজ নেওয়া এবং একবার করে গিয়ে ভাইটালস চেক করে আসা, এবং 3 মাস বাদে তার একটা রুটিন চেক আপ করিয়ে দেওয়া, রুটিন ব্লাড টেস্ট, ইসিজি, এবং তারপরে যদি তিনি অনলাইন কনসালটেশন করতে চান তাহলে অনলাইন কনসালটেশন করতে পারেন, বা ওনার যদি নিজস্ব কোনো ডাক্তারবাবু প্রেফারেন্স থাকে উনি তাকে দেখিয়ে নিতে পারেন এগুলো। বাট ওভারঅল দ্য মেন মোটো ইজ ওয়েলনেস, মানুষ যাতে সুস্থ থাকতে পারে, অসুস্থ হয়ে পড়াটা তো পরের ব্যাপার, একদম। মানুষ যেন সুস্থ থাকতে পারে। আর এর সাথে কি কি পরিষেবা স্যার আমরা আপনি একটা জায়গায় জিনিস হ্যাঁ। ভুলে গেলাম, আমি ধরেই দিচ্ছি, জিজ্ঞেস করছি, যারা ধরুন কোনো মহিলা প্রেগনেন্ট, তাদেরও পরিষেবা আছে? প্রেগনেন্ট বলতে তাদের ক্ষেত্রে পরিষেবা যেটা করা যেতে পারে, অনেক ক্ষেত্রে প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস হয়, যেমন মাথা ঘুরছে হঠাৎ করে, হয়তো প্রচন্ড বা বমি হঠাৎ করে করছে, পেট মানে পেটে delivery ব্যথা হবে, হচ্ছে, ঠিক ব্যথা আছে, সেক্ষেত্রেও সেম আমাদের ডাক্তারবাবুরা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন, দেখে ওনার যিনি গাইনোকোলজিস্ট আছেন, সবাই তো হচ্ছে আমাদের সাথে যিনি গাইনোকোলজিস্ট আছেন তার সাথেই কনসাল্ট করবেন, ওনার গাইনোকোলজিস্টের সাথে উনি যদি কল কনসালটেশন করাতে চান, আমাদের ডাক্তারবাবু কথা বলবেন, উনি যা ফাইন্ডিংস পাচ্ছেন, ঠিক আছে, যেমন ফিটাল হার্ট সাউন্ড, বাচ্চার হার্টবিট কীরকম পাওয়া যাচ্ছে, সেটা কারণ আমাদের পোর্টেবল ডপলার মেশিনও রয়েছে, ঠিক আছে, আমরা মানে বাড়িতে গিয়ে এটাও দেখিয়ে দিতে পারি যে বাচ্চা নড়ছে কীরকম, বাচ্চার হার্টবিট কীরকম রয়েছে, ঠিক আছে, বিপি কীরকম রয়েছে, মায়ের পালস কীরকম থাকছে, সেগুলো নিয়ে ডিটেলে ডাক্তারবাবুর সাথে কথা বলে রোগীর রেমেডির ব্যবস্থা করা, এটাও করতে পারি আমরা, এটা কোনো অসুবিধা নেই। স্যার হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু কি রাখবেন? কারণ হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা এখানে দেখুন, এটা ডিপেন্ড করে যে আপনি বা যিনি রোগীর বাড়ির লোক তারা যে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করাচ্ছেন তাদের সেই ইন্স্যুরেন্স পলিসিতে হোম হেলথ কেয়ার বা হোম কেয়ার নার্সিং এর ফেসিলিটি থাকছে কিনা। যদি হোম কেয়ার নার্সিং এর ফেসিলিটি থাকে তাহলে অবভিয়াসলি তারা রিইম্বার্সমেন্ট করে নিতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে, কারণ এটা তো হসপিটাল টাই আপের মতো হচ্ছে না যে আপনি ক্যাশলেস পাবেন, বাট আপনি যা খরচা আপনার হবে সেটা আপনি রিইম্বার্স করতে পারেন, রিইম্বার্সমেন্টে যেতে পারেন। ওকে, তো স্যার আমরা একেবারেই শেষের দিকে রয়েছি, এবং লাস্ট একটা প্রশ্ন যেটা আমি সবাইকে করে থাকি স্যার, কে পডকাস্ট আপনার কেমন লাগলো যদি বলেন? খুবই ভালো লাগলো, এবং আশা করি মানে আমার সাথে কথা বলে বা আমার তোমার সাথে এই কথা বলা এটা একটা গঠনমূলক আলোচনাই হলো। একদম, এখানে ইমোশনসও যেরকম আছে সেখানে বিস্তারিত কিছু আলোচনাও রয়েছে, এবং তোমার শ্রোতাদেরও খুব ভালো লাগবে, এবং দর্শক যারা দেখছেন বা শুনছেন, ঠিক আছে, তাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, এটা আমি অ্যাড করছি, ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আমরা ফেসিলিটিস যা কিছু প্রোভাইড করে থাকি এর মধ্যে ওই যেটা বললাম যে এটা ইনজেকশন দেওয়া থেকে শুরু করে বাড়িতে আইসিইউ সেট আপ, ঠিক আছে, সেখানে রাইলস টিউব থাকতে পারে নাকে নল দিয়ে তার মধ্যে দিয়ে খাওয়ানো, পেচ্ছাপের রাস্তায় ক্যাথেটার করানো থেকে শুরু করে, যদি পেছনে বেড সোর হয়ে থাকে পেশেন্টের, মানে বেড রিডেন পেশেন্টের ক্ষেত্রে বেড সোর হয়ে যায়, যারা বিছানা শয্যা পেশেন্ট, সেই বেড সোর কেয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো বাড়িতে প্রোভাইড করা যায় আমরা সবই প্রোভাইড করার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি যে সেই মানুষটা যিনি পরিষেবাটা নিচ্ছেন তিনি যাতে সুস্থ হন, এবং হয়তোবা তার সন্তান সন্ততি যারা এই পরিষেবাটা তার জন্য প্রোভাইড করছেন তারাও খুশি হন, এটাই আমাদের সর্বময় প্রচেষ্টা থাকে। লাস্টলি ইটস এ এক্সটেন্ডেড টিম, বাট
সেই এক্সটেন্ডেড টিমের মধ্যেও কিছু মানুষ তো থাকে যারা খুব আপন হয়, ঠিক আছে, তাদেরকে ধন্যবাদ না জানালে হয়তো হেলথ ক্রসের এই বেড়ে ওঠাটাই অসম্পূর্ণ রয়ে যাবে। ফার্স্ট অফ অল টু ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, মিসেস সুপ্রীতি চৌধুরী, ডক্টর একে বালা, ডক্টর ইনায়েত কবির, ডক্টর স্বরূপ চ্যাটার্জি, ডক্টর নেহা শবনম, ডক্টর নেহা সুলতানা, ডক্টর পূজা রয়, and Shomik, he is a technologist. Shomo, he is a technologist. Shagoto, he is our brother. Rahul, he is our brother. And Gautam, actually non-tech person, a non-medical person, but একটা ফোন রিসিভ করা থেকে শুরু করে মানে বাড়িতে রিপোর্টসটা, কোনো টেস্টের রিপোর্টস পৌঁছানো অবধি সব কিছুই ডক্টর কবি, ডক্টর স্বরূপ অ্যান্ড দ্য হোল টিম হোল হার্টেডলি করে, ঠিক আছে। মানে ওদেরকে যদি আমি থ্যাঙ্কস না দিই, ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, সুপ্রীতি চৌধুরী এবং ডক্টর বালাকে যদি মানে আমার রেসপেক্ট আমি যদি না দিয়ে পডকাস্টের মাধ্যমে আমার প্রণাম যদি তাদেরকে না দিই, তাহলে হয়তো হেলথ ক্রসের বেড়ে ওঠাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি এদের প্রত্যেকের কাছেই খুব গ্রেটফুল যে আমার এই জার্নিটাতে আমার পাশে থাকার জন্য এবং সবসময় আমাকে ইন্সপায়ার করার জন্য, যে যাতে হেলথ ক্রস বেড়ে ওঠে এবং আমরা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আর শেষে একজনকে আমি থ্যাংক ইউ বলবো, যেটা উনি মিস করলেন। থ্যাংক ইউ ডক্টর আশিক ইকবাল। আপনি না থাকলে আমাদের সাথে এত কিছু জানতেও পারতাম না। আর এই যে পরিষেবাগুলো 24/7 দেওয়া হয়, আর খুবই মার্জিনাল প্রাইসে, এবং আপনারা ফোন করুন, ফোন করে কথা বললেও তো অসুবিধা নেই, না, ডিসকাসও করতে পারে তারা। তো থ্যাংক ইউ। আজকে আমাদের কেকে পডকাস্টের গেস্ট ডক্টর আশিক ইকবাল, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার স্যার। থ্যাংক ইউ।